Recording in progress. তো দেখেন আজকে হচ্ছে 29শে জুন 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 85তম ক্লাস এবং সাক্ষ্য আইনের 8ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ধারা 103 থেকে। তবে 103 থেকে আলোচনা করার আগে গতদিন যেখানে আমরা প্রমাণের দায়ভার একটু আলোচনা করেছিলাম সেখান থেকে শুরু করতেছি। প্রমাণের দায়ভার অর্থ কি? প্রমাণের দায়ভার অর্থ হলো কোন মামলা কাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ ফৌজদারি মামলা দায়ের করলে কাকে প্রমাণ করতে হবে, দেওয়ানি মামলা দায়ের করলে কাকে প্রমাণ করতে হবে, এটাকেই বলে প্রমাণের দায়ভার। গতকাল এই সম্পর্কে আলোচনা করেছি, তারপরে একটু বলি যে প্রমাণের দায়ভার সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা 101 থেকে 114 পর্যন্ত। এই অধ্যায়টা হলো 101 থেকে 114। তো ফৌজদারি মামলা প্রমাণ করতে হয় যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে। রাষ্ট্রপক্ষকে বা নালিশকারী পক্ষকে 100% প্রমাণ করা হয়। যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে বেনিফিট অফ দ্য ডাউটের সুবিধা পাবে আসামি। অপরদিকে দেওয়ানি মামলা প্রমাণ করতে হয় ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, দ্যাট মিনস ভারসাম্যপূর্ণ প্রমাণ। বাদী মামলা দায়েরের পরে বাদী যদি 51% প্রমাণ করতে পারে তাহলে ওই ডিক্রি পাবে কে? বাদী। তার 100 ভাগ প্রমাণের দরকার নাই। এখন 101 ধারায় কি বলছে? গতদিন 101 ধারা আমরা পড়েছি। 101 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, এ জায়গায় আমি দুইটা বিষয় মনে রাখবো। যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে তাহলে ওই ঘটনার অস্তিত্ব ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। আরিফ সাহেব যদি বলে যে রুবেল নিশা সওদাগরকে খুন করেছে, তাহলে আরিফ সাহেবকেই প্রমাণ করতে হবে যে রুবেল আসলেই মিশা সওদাগরকে খুন করেছে। এই জায়গায় রুবেল কিছু প্রমাণ করতে যাবে না। কথা শেষ। 101। আবার দেওয়ানি মামলার ক্ষেত্রে উদাহরণ যদি আমি দেই, আরিফ সাহেব যদি বলে যে আরিফ সাহেবের কাছ থেকে রুবেল 50,000 টাকা ধার নিছে, এখন সে টাকা ফেরত চাই, তাহলে রুবেল যে টাকা নিছে এ আরিফকেই প্রমাণ করতে হবে। অর্থাৎ 101 ধারায় বলতেছে বার্ডেন অফ প্রুফ। যদি আপনাদের পরীক্ষায় আসে যে বার্ডেন অফ প্রুফ সম্পর্কে কত ধারায় আলোচনা করছে 101, কত ধারা? 101 ধারা। 101 ধারায় বলা হয়েছে দেওয়ানি মামলা দায়ের করলে বাদীকেই প্রমাণ করতে হবে। 101 ধারায় বলা হয়েছে যে ফৌজদারি মামলাও যদি দায়ের করে কাকেই প্রমাণ করতে হবে? রাষ্ট্রপক্ষকে বা অভিযোগকারীকে বা নালিশকারীকে বা কমপ্লেইনেন্টকে বা প্রসিকিউশন পক্ষকে। 102 পড়েছি আমরা। 102 বেশ আপনারা পেঁচাপেচি করলেন। এক কথা বলে দিবেন যে কোনো পক্ষই যদি মানে কোনো পক্ষ উভয় পক্ষই যদি চুপ থাকে, সাক্ষ্য না দেয়, তাহলে যে পরাজিত হবে মামলা তাকেই প্রমাণ করতে। ওই যে গতকাল বলেছিলাম যে একজন ব্যক্তি আরিফ সাহেব এসে দাবি করতেছে যে আমি রুবেলের কাছে 10 লাখ টাকা পাই, এই যে আমার বন্ড দিছে রুবেল। এই পর্যন্ত যদি আরিফ সাহেব দাবি করে, রুবেল যদি অস্বীকার করে না আমি ওনার কোনো টাকা পয়সা দেই নাই, তাহলে এটা আরিফ সাহেবকেই প্রমাণ করতে হবে। রুবেল করছে কি? রুবেল বলতেছে যে হ্যাঁ ওই সিগনেচারটা আমার, সিগনেচারটা আমার, কিন্তু ওই সিগনেচার আমার কাছ থেকে উনি প্রতারণা করে দিচ্ছে। আরিফ সাহেব বলছে যে না, তুমি যেহেতু স্বীকার করছো তোমার সিগনেচার, আমি এই জায়গায় কোনো প্রতারণা টতারণা কিছু করি নাই। তাহলে যখনই বললো সিগনেচারটা ওনার, তখনই প্রমাণের দায়ভার শিফট হয়ে গেল কার উপরে? রুবেলের উপরে। এখন রুবেল তো বললো যে সিগনেচার আমার, কিন্তু আমি আমার কাছ থেকে সিগনেচার প্রতারণা করে আরিফ সাহেব নিচ্ছে। আরিফ সাহেব বলতেছে না আমি কোনো প্রতারণা করি নাই। এই মুহূর্তে রুবেলও চুপ, আরিফ সাহেবও চুপ। তাহলে মামলায় যদি কেউই সাক্ষ্য না দেয় তাহলে রুবেল যে দাবিটা করছে, তাহলে রুবেলের সেই দাবিটা প্রমাণ করতে রুবেল পারে না, তাহলে মামলায় হারবে কে? রুবেল। তাহলে এই ক্ষেত্রে প্রমাণের দায়ভার কার? রুবেলের উপরই বর্তাবে। গতদিন আমরা এই 102 ধারা পর্যন্তই আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 103 ধারা। 103 ধারা ইতিমধ্যে আমরা একটু জানি, যে আপনারা মনে আছে কিনা যে 11 ধারায় বলা হয়েছিল প্লি অফ এলিবি, যে অন্যত্র প্রমাণের অন্যত্র থাকার অজুহাত প্রাসঙ্গিক 11 ধারায়। আর যে ব্যক্তি অন্যত্র থাকার অজুহাত দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে কত ধারায়? 103 ধারায়। তো তার আগে আমরা 103 ধারাটা একটু দেখে আসেন। যে ধারা 103 কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার, কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার। বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু পার্টিকুলার ফ্যাক্ট। পার্টিকুলার ফ্যাক্ট শব্দটা গোল্ডেন, আর নির্দিষ্ট তথ্য শব্দটা গোল্ডেন। কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার। দেখেন, কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে
উক্ত বিষয়ের গোল দেবেন অস্তিত্ব বিশ্বাস করাতে চাই। যদি আইনে বিধান থাকে যে কোন নির্দিষ্ট তথ্য কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক প্রমাণ করতে হবে, তাহলে উক্ত তথ্য প্রমাণের দায়ভার উক্ত ব্যক্তির উপরই বর্তায়। কোন ব্যক্তি কোন নির্দিষ্ট তথ্য প্রমাণ করতে চাইলে আন্ডারলাইন করবেন তা তাকেই প্রমাণ করতে হবে। যেমন আন্ডারলাইন করেন, ভাড়া হিসেবে প্রদত্ত অর্থ প্রমাণ করার দায়িত্ব ভাড়াটিয়ার। এখানে একটা জিনিস খেয়াল করেন, 101-এ বলছে যদি কেউ কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, কোনো অস্তিত্ব দাবি করে আদালতের কি রায় কামনা। আর এখানে বলতেছে কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে ওই ঘটনার অস্তিত্ব দাবি করে। অস্তিত্ব শব্দটা 101-এও আছে, 103-এও আছে। 101-এ বলতেছে যে কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে কোন বিষয়ের রায় কামনা করে ওই অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হবে। আর 103-এ বলতেছে যে কোন নির্দিষ্ট তথ্য প্রমাণ দায়ভার সেই ব্যক্তির উপরই বর্তাবে যে ওই তথ্যটার অস্তিত্ব দাবি করে। যেরকম 103-এ বলতেছে যে আসামি বলতেছে যে যেদিন ঘটনা ঘটে, হত্যাকাণ্ড ঘটে, আমি গোপালগঞ্জ ছিলাম না, আমি ছিলাম খুলনা। তাহলে এই নির্দিষ্ট ঘটনার অস্তিত্ব দাবি করতেছে কে দাবি করতেছে? আসামি। তাহলে এটা কাকেই প্রমাণ করতে হবে? আসামিকেই প্রমাণ করতে হবে। একটু দেখেন, জেনে রাখা ভালো, আন্ডারলাইন করেন। অন্যত্র থাকার অজুহাত। অন্যত্র থাকার অজুহাত, প্রুফ অফ এলিবি। অর্থ হলো, এলিবি শব্দের অর্থ হলো কি? অজুহাত। অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি এই মর্মে আত্মপক্ষ সমর্থন করে দাবি করে যে, আন্ডারলাইন করেন, অপরাধ সংগঠনের সময় তিনি ছিলেন না, বরং তিনি কোথায় ছিলেন? অন্যত্র। সাক্ষ্য আইনের গোল দিবেন 103 ধারা অনুযায়ী অন্যত্র থাকার অজুহাত বা এলিবি প্রমাণের দায়ভার দাবি উপস্থাপনকারী বা অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়। তাহলে এখানে একটা জিনিস লেখেন, আহ এটা উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, দেওয়ানি ফৌজদারি উভয়। 103 দেওয়ানি ফৌজদারি উভয়, 101 দেওয়ানি ফৌজদারি উভয়, 102 দেওয়ানি ফৌজদারি উভয়, 103 দেওয়ানি ফৌজদারি উভয়। যদিও ওই জায়গায় উদাহরণটা আমরা করতেছি হচ্ছে ফৌজদারি, যে অমুক দিন ঘটনা ঘটছে। এখন ঘটনা ঘটছে, আহ বিষয়টা একটা দেওয়ানি মামলার ক্ষেত্রেও হতে পারে, একটা ফৌজদারি মামলার ক্ষেত্রেও হতে পারে। 1 নম্বর প্রশ্নটা দেখেন, এ আদালতকে বিশ্বাস করাতে চায় যে বি চুরির কথা সি এর নিকট স্বীকার। আরিফ সাহেব বলতেছে যে বদরুল চুরির কথা চন্দনের কাছে স্বীকার করছে। এক্ষেত্রে প্রমাণের দায়ভার কার উপর বর্তায়? আরিফ যেহেতু দাবি করছে যে অমুক চুরির কথা অমুকের কাছে স্বীকার করছে, তো অমুক যে স্বীকার করছে এই অস্তিত্ব কাকেই প্রমাণ করতে হবে? আরিফকেই প্রমাণ করতে হবে। 104-এ আসেন, আন্ডারলাইন করবেন, সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে ঘটনা প্রমাণ করা প্রয়োজন তা প্রমাণের দায়ভার। সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য, সাক্ষ্য কি করার জন্য? গ্রহণযোগ্য করার জন্য। যদি কোনো তথ্যের, আন্ডারলাইন করেন, প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা অন্য কোনো তথ্যের উপর নির্ভর করে, তাহলে উক্ত অন্য তথ্য প্রমাণ দাখিলের দায় সেই ব্যক্তির উপর বর্তায় তিনি এই ধরনের প্রমাণ দাখিল করতে ইচ্ছুক। যেমন আপনি আন্ডারলাইন করবেন, মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চান। মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য হবে যদি ঘোষণাকারী মৃত হয়। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণাটির গ্রহণযোগ্যতা নির্ভর করতেছে ঘোষণাকারী মৃত কিনা এই তথ্যের উপর। এখন আন্ডারলাইন করবেন, ঘোষণাকারী মৃত কিনা তা প্রমাণের ভার সেই ব্যক্তির উপর বর্তাবে যে মৃত্যুকালীন ঘোষণা হিসেবে সাক্ষ্য দিতে চায়। একটু বুঝেন, বলতেছে যে কোনো ঘটনার গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা যখন অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে, তাহলে ওই অন্য বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। আমি বললাম যে ডিপজল মারা যাওয়ার আগে বলে গেছে যে মিশা সওদাগর তাকে এমন অত্যাচার করছে যে ডিপজল যে কোনো সময় মারা যেতে পারে। আর আমি ডিপজলের মৃত্যুকালীন ঘোষণা দাবি করতেছি যে ডিপজল মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ বলে গেছে। তাহলে আমার এই ডিপজলের যে মৃত্যুকালীন ঘোষণা, এটার প্রাসঙ্গিকতা নির্ভর করতেছে যে ডিপজল মারা গেছে কিনা। তাহলে এটা প্রাসঙ্গিক করার জন্য আগে আমার প্রমাণ করতে হবে কি? যে ডিপজল মারা গেছে। বুঝেন কিনা? যে কোন তথ্যের গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা, মানে এই যে আমার মৃত্যুকালীন ঘোষণা যে আমি প্রমাণ করতে যাচ্ছি, এটার গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা নির্ভর করতেছে আরেকটা তথ্য। আরেকটা তথ্য হচ্ছে কি, ডিপজল আসলেই মারা গেছে কিনা। তাহলে ডিপজল যদি আসলেই মারা গিয়ে থাকে তাহলে এটা প্রাসঙ্গিক হয়ে যাবে। আর ডিপজল আসলেই মারা গেছে কিনা
এটা প্রমাণের দায়ভার যে দাবি করতেছে মৃত্যুকালীন ঘোষণা তারই। বুঝতে পারছেন? তাহলে আমি 104 মনে রাখবো কি দিয়ে? মৃত্যুকালীন ঘোষণা দিয়ে। আমি এইভাবে বলবো যে যদি কোনো তথ্যের গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা অন্য কোনো তথ্যের উপরে নির্ভর করে, সেই অন্য তথ্য প্রমাণ করতে হবে যে দাবি করে তাকে। অর্থাৎ যদি কেউ দাবি করে যে অমুক মৃত্যুকালীন ঘোষণা দিয়েছেন, তাহলে ওই মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হবে যদি আমি প্রমাণ করতে পারি যে অমুক আসলেই মারা গিয়েছে। বুঝলেন কিনা? আচ্ছা, এখন এই 104, আমরা এই ইয়া বলেন, ইলা বলেন, মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের মামলার ক্ষেত্রে দেওয়া যায়? মৃত্যুকালীন ঘোষণার কালার কি? পারতেছেন না, আসল প্রশ্ন না পারেন, এখন কি বলবো? মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের মামলায় দেওয়া যায়? বিকাশ, বিকাশ। ধন্যবাদ। দেওয়ানি, ফৌজদারি, উভয়। বিকাশ বলেন, রেস গেস্টি কোন ধরনের মামলায় প্রাসঙ্গিক? রেস গেস্টি শোনেন নাই জীবনে এই কথা? 6 ধারা কোন ধরনের মামলায় প্রাসঙ্গিক? এই সুমন সেন কোন ধরনের মামলায়? ফৌজদারি মামলায়। অ্যাডমিশন কোন ধরনের মামলায়, কোন ধরনের মামলায় প্রাসঙ্গিক? অ্যাডমিশন। অ্যাডমিশন, দেওয়ানি, ফৌজদারি, উভয়। কনফেশন কোন ধরনের মামলা? শুধুমাত্র ফৌজদারি, শুধুমাত্র ফৌজদারি। দেখেন, তাহলে এই 104 ধারা ভাই, 104 ধারায় আমার দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এই জায়গায় ফৌজদারির উদাহরণ আমরা দিলাম যে মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চাই, আর আমি তো জানি মৃত্যুকালীন ঘোষণা দেওয়ানি মামলায় হতে পারে, ফৌজদারি মামলাও হতে পারে। এটা ছাড়াও 104-এর আর একটা উদাহরণ আছে, আমরা পড়বো। যে আমি দাবি করতেছি আদালতের কাছে, ইওর অনার, যে আমার যে মূল দলিলটা সেটা হারাই গেছে, এই কারণে আমি মূল দলিলের ফটোকপি নিয়ে আসছি, আমার মাধ্যমিক সাক্ষ্য হিসেবে এটা গ্রহণ করা হোক। আদালত বলবে যে তোমার মাধ্যমিক সাক্ষ্য আগে গ্রহণ করবো, আগে যে হারাই গেছে এটা আগে তুমি প্রমাণ করো, তোমার দলিল যে আসলেই নাই এটা আগে তুমি প্রমাণ করো। তাহলে আমি 104-এ দুই ধরনের উদাহরণ আসে। একটা হলো যে দলিল হারানোর কথা, যে দলিল হারাই গেছে, আর একটা হচ্ছে কি মৃত্যুকালীন ঘোষণা। বুঝলেন কিনা? আচ্ছা, বিগত বছর প্রশ্ন আসি। বি একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। এ বি এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চাই, এ প্রমাণ করতে চাই। এখানে এ কে অবশ্যই প্রমাণ করতে হবে বি এর মৃত্যু। বি মৃত্যু যদি না প্রমাণ করে তাহলে তো মৃত্যুকালীন ঘোষণা হবে না। মিতা বলেন, যদি কেউ মৃত্যুকালীন ঘোষণা দিয়ে মারা না যায় তাহলে ওই ঘোষণার কি হবে? মিতা, কি কি হিসেবে ওটা গ্রহণযোগ্য হবে লেখাইছিলাম আপনাদের? সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। সেলফ প্র্যাকটিসে আসেন। 1 নাম্বার, কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে উক্ত বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করাতে চায়। বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে উক্ত বিষয়ের অস্তিত্ব বিষয় করতে চায়। 101 না, 103। 103, 101 হতো যদি অস্তিত্ব দাবি করে আদালতের রায় ঘোষণা করতো, তাহলে হতো কত কত 101। আর কোন বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে ওই বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করাতে চায়, এটা বললে কত? 103। 1 নাম্বার প্রশ্নটা দেখেন। ক চুরির দায়ে খ কে ফৌজদারিতে সোপর্দ করে। ক আদালতকে বিশ্বাস করাতে চায় খ চুরির কথা ক এর নিকট স্বীকার করেছিল। ক বলতেছে যে খ যে চুরি করছে এটা ক এর কাছে স্বীকার করছে, তাহলে গ এর কাছে যে খ আসলে স্বীকার করছে কিনা এটা ক কেই প্রমাণ করতে হবে নাকি? এটাই বলছে 103-এ। 103, এই উদাহরণগুলো মনে রাখবেন। আচ্ছা, 5 নাম্বার দেখেন। ক চুরির দায়ে খ কে ফৌজদারিতে সোপর্দ করে। বিচারের সময় খ আদালতকে বিশ্বাস করাতে চায় যে মামলার সময় যে প্রশ্ন করা হচ্ছে, মামলায় যে সময় নিয়ে প্রশ্ন করা হচ্ছে, মানে ঘটনার যে সময় হয়েছে উক্ত সময় সে অন্যত্র ছিল, এটা কি কোনো প্রমাণের দায়ভার কার? যে দাবি করছে তার। এগুলা পড়বেন। 8 নাম্বার প্রশ্নটা দেখেন। সাক্ষ্য আইনের কত ধারায়
প্লি অফ অ্যালিবি প্রাসঙ্গিক করা হয়েছে কত দ্বারাই? 11। যদি বলে প্রাসঙ্গিক 11, যদি বলে প্রমাণের করতে হবে তাকেই 103। 9 নাম্বার দেখেন, খুবই ইম্পর্টেন্ট। কয়েকটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে ইচ্ছুক। ককে অবশ্যই প্রমাণ করতে হবে দলিলটি কি হয়েছে, হারিয়ে গেছে। আর দলিলটি যে হারিয়ে গেছে এটা তাকেই প্রমাণ করতে হবে, এই কথাটা বলছে কত দ্বারাই? 104 দ্বারাই। ঠিক আছে। তারপরে 15 নাম্বারটা দেখেন, এগুলা গুরুত্বপূর্ণ। বি এর মৃত্যুকালীন ঘোষণায় এ প্রমাণ করতে চাই, বি যে মারা গেছে এটা এ প্রমাণ করতে চাই, মানে মৃত্যুকালীন ঘোষণা, তাই মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য করতে হলে এ অবশ্যই বি এর মৃত্যু প্রমাণ করবে। 104 বুঝছেন কিনা? আমরা আজকে দুইটা ধারা পড়েছি। 103-এ বলছে যদি কেউ কোনো ঘটনার মানে তথ্য প্রমাণ করতে চায় তাহলে সেই তথ্যের অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হবে, 103। আর 104-এ বলছে যদি কোনো ঘটনার গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা অন্য কোনো তথ্যের উপর বা ঘটনার উপর নির্ভর করে তাহলে ওই অন্য তথ্য বা ঘটনা তাকেই প্রমাণ করতে হবে। এটাই বলছে কত? 104। তার মধ্যে আপনি প্লি অফ এলইডি মনে রাখবেন 103 দিয়ে, মৃত্যুকালীন ঘোষণা বা দলিল হারাই গেছে এটা মনে রাখবেন কত দিয়ে? 104 দিয়ে। আর কোনো পক্ষই সাক্ষ্য না দিলে সেই যে হারবে তাকেই মামলা প্রমাণ করতে হবে, এটা হলো 102। 102। আমরা 105-এ চলে আসি। ধারা 105, অভিযুক্ত ব্যক্তির মামলাটি গোল দিবেন ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়ভার। এটা শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, একটা ধারাই আছে শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কত ধারা? 105। অভিযুক্ত ব্যক্তির মামলাটি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা তাকেই প্রমাণ করতে হবে। বার্ডেন অফ প্রুভিং দ্যাট কেস অফ অ্যাকিউজড কামস উইদিন এক্সেপশন, ব্যতিক্রমের মধ্যে পড়ে। তো হাফিজ সাহেব ভাই বলেন যে ব্যতিক্রম কাকে বলে? মাসুদ সাহেব, ব্যতিক্রম কাকে বলে? সাধারণ ব্যতিক্রম কাকে বলে? দেখেন আমি বলি, এই শুনেন, সাধারণ আমরা দণ্ডবিধির 4র্থ অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করেছিলাম বা পড়েছিলাম 76 থেকে 106। আপনাদের দণ্ডবিধি আজকে পরীক্ষা আছে। তো সাধারণ ব্যতিক্রম কি? যেগুলো আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে সেটা অপরাধ না। যে এরকম যদি হয় যে একজন লোক ওই যে কাঠ কাটতেছিল, তো তার কোড়াল ছুটে ছুটে গিয়ে আর এক পাশে দাঁড়ানো একজন মারা গেছে, এখন আপাত দৃষ্টিতে মনে হইতে পারে সে অপরাধ করছে, বাট সে যদি প্রমাণ করতে পারে যে এই জায়গা তার কোনো দোষ ছিল না, সে যত প্রকারের সিকিউরিটি মানে সেফটি মেজার্স পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সবগুলা সে নিছে, কিন্তু তারপরেও ঘটনা ঘটে গেছে। ডাক্তারের কোনো, ডাক্তার সব কিছু করার পরে তার কোনো অবহেলা নাই, সে ঠিকঠাক ভাবে কল্যাণার্থে অপারেশন করছে, তারপরেও যদি পেশেন্ট মারা যায় তাহলে এই জায়গায় ডাক্তারের কোনো দায় নাই, ডাক্তার অব্যাহতি পাবে, কারণ যদি সে সাধারণ ব্যতিক্রম দাবি করে এটা প্রমাণ করতে পারে। বুঝেন কিনা? আবার আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কাজ করলেই সেটা অপরাধ না। আমার যদি কেউ মারতে আসে, সে আমারে এমন ভাবে একটা গুলি করতে আসলো যে আমি যদি তাকে গুলি না করে মারি তাহলে আমি নিজেই মারা যাবো, তাহলে আমি তো গুলি করার সাথে সাথে আমার বিরুদ্ধে মামলা হবে, হত্যা মামলা। প্রথমে তো আর কেউ শুনবে না যে আমি হত্যা করছি, তখন আমাকে প্রমাণ করতে হবে ইয়োর না আমিই মারছি, ঠিক আছে। বাট এই জায়গায় আমি আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি যে আমি যদি না মারতাম তাহলে আমি নিজেই মারা যেতাম। তো এই যে যে কাজগুলো আপাত দৃষ্টিতে আপনার অপরাধ বলে মনে হয়, কিন্তু আসামি যদি দাবি করে যে না এটা অপরাধ না, এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে, তাহলে এই ব্যতিক্রম আসামিকেই প্রমাণ করতে হবে। অর্থাৎ বাদী তো মামলা করবে মাসুদ হত্যা করছে, মাসুদ বলতেছে যে আমি সে সময় মাতাল ছিলাম, আমার জোর করে আরিফ সাহেব আমার ধরে 4-5 জনে ধরে মুখে মুখ করে মদ ঢেলে দিছিল, আমি মাতাল হয়ে হত্যা করে ফেলছি। তাহলে মাসুদ যে মাতাল ছিল এটা মাসুদেরই প্রমাণ করতে হবে। দেখেন এছাড়া আমাদের দণ্ডবিধির বেশ কয়েক জায়গায় ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম গুলো যে দাবি করবে তা তাকেই প্রমাণ করতে হবে। আর দেখেন সাক্ষ্য আইনের 105 ধারায় নিম্নলিখিত বিষয়গুলো প্রমাণের দায়ভার দাবি উপস্থাপন করে আসামি বা অভিযুক্ত ব্যক্তির উপর বর্তাবে। আন্ডারলাইন করেন, দণ্ডবিধির 76 থেকে 106 ধারার অধীন সাধারণ ব্যতিক্রম। দণ্ডবিধিতে 76 থেকে 106 ধারা যে ব্যতিক্রম বলছে এটা কত অধ্যায়ে? অর্থাৎ
অপরাধটি যে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে তা অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে, অথবা দণ্ডবিধির অন্য কোনো অংশে উল্লেখিত বিশেষ ব্যতিক্রম, যেমন হত্যার অপরাধটি যে দণ্ডবিধির 300 ধারার উল্লেখিত ব্যতিক্রমের মধ্যে পড়ে তা আসামিকে প্রমাণ করতে হবে। এই রুবেল সাহেব, আপনি তো দণ্ডবিধির শুরুতে ছিলেন আমাদের সাথে। রুবেল সাহেব বলেন যে 300 ধারায় কয়টা ব্যতিক্রম আছে, রুবেল বলতে দেন। 300 ধারায় কয়টা ব্যতিক্রম আছে রুবেল? আরিফ সাহেব, 300 ধারায় কয়টা ব্যতিক্রম আছে? 300 ধারায় প্রথম ব্যতিক্রমের মধ্যেও 3টে ব্যতিক্রম আছে। ওই প্রথম ব্যতিক্রম কয়টা আছে তাই বলেন। ব্যতিক্রম আছে স্যার। এই 5টা ব্যতিক্রম আছে নাকি? 300 ধারা হলো 2টা ভাগ। প্রথম অংশে বলছে নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে, 4টা অনুচ্ছেদ। আর দ্বিতীয় ভাগে বলছে নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে না, কয়টা? 5টা। রুবেল সাহেব, আপনি তো উদায় গেছেন, নিজেরে চাঙ্গা করতে হবে। কয়দিন ভালো ছিলেন, নতুন নতুন আসার কয়দিন চাঙ্গা ছিলেন, এখন উদায় গেছেন। বৃষ্টি টিষ্টি নাই, উদায় গেছেন, নিজেরে চাঙ্গা করেন। স্যার, এই 300 ধারায় একটা ব্যতিক্রমের প্রশ্ন আসছে এই যে রিটেনে। ওটা কি এই নিন্দনের নড়াতে হবে সেটা সেটা 300 ধারা ক্ষেত্রে হয়। 300 ধারা সে প্রশ্ন দেখায়, প্রশ্ন দেখায় দেখেন। এই 3 নম্বর প্রশ্নটা দেখেন। প্রশ্নটা বলে দিন। 3 নম্বর দেখেন, অপরাধ সংজ্ঞায়িত করে এমন কোন আইন উল্লেখিত বিশেষ ব্যতিক্রম, মানে এছাড়া এই দণ্ডবিধি ছাড়া অন্য কোন আইনেও যদি বিশেষ ব্যতিক্রম থাকে, সেই বিশেষ ব্যতিক্রম গুলোও যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। আমার 105 ধারার মূল কথা যে বিশেষ ব্যতিক্রম যে দাবি করবে তা সেই আসামিকেই প্রমাণ করতে হবে। কত ধারা? 105 ধারা। জেনে রাখা ভালো। দেখেন, এটা গুরুত্বপূর্ণ যে সাক্ষ্য আইনের 105 ধারা শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 3টে স্টার দেন। এই একটাই ধারা যে যেটা শুধুমাত্র ফৌজদারি, স্পেশালি ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে কত? 105। 105 ধারায় প্রমাণের দায়ভার আসামির বা অভিযুক্ত ব্যক্তির বা ব্যতিক্রম দাবি উপস্থাপনকারী। তাহলে 105-এ যে প্রমাণের দায়ভার, এটা কখনো বাদীর উপর বর্তায় না, এটা কার উপর বর্তায়? আসামির। উদাহরণ দেখেন, করিম আদালতে দাবি করে মানসিক অপ্রকৃতিস্থতার কারণে সে তার অপরাধমূলক কাজ সম্পর্কে জানতো না। সে বলছে যে আমি যখন এই অপরাধটা করেছিলাম তখন আমি মানসিকভাবে ঠিক ছিলাম না। করিম যে মানসিক অপ্রকৃতিস্থ ছিল তা প্রমাণের দায়ভার করিমের উপরই বর্তাবে। বিগত বছরের প্রশ্ন চলে আসি আমরা। দেখেন, 1 নম্বর প্রশ্ন, যে দণ্ডবিধির 302 ধারার মামলার আসামি দাবি করে যে আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, উক্ত দাবি প্রমাণের দায়িত্ব কার? আসামি। কত ধারায়? 105 ধারায়। 2 নম্বর প্রশ্নটা দেখেন, যে ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে, আত্মরক্ষা মানেই তো সাধারণ ব্যতিক্রম, তো এটা প্রমাণ যে ওই দাবি করবে সেই প্রমাণ করবে। আমরা 106 চলে আসি। 106, তাহলে বিমল সাহেব 105-এর কথা আপনার ভাষায় একটু বলেন তো। বিমল সাহেব, 105-এ কি বললাম? হবে না? হবে। ধন্যবাদ। আমরা 106 আসি। দেখেন, 106 ধারায় বলতেছে যে ঘটনা বিশেষভাবে কারো জানা থাকে তা প্রমাণের দায়িত্ব। বিশেষভাবে কারো কি থাকে? জানা থাকে। 106 ধারা, বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট স্পেশালি উইদিন নলেজ। এটা বলতেন উইদিন নলেজ, বিশেষভাবে কারো জানা থাকে বা বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির ভিতর থাকে। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 106 ধারায় বিধান করা হয়েছে কোন বিষয় যখন বিশেষভাবে কোনো ব্যক্তির গোল দিবেন অবগতির মধ্যে থাকে, তখন সেই বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপর ন্যস্ত। কোন বিষয় অবগতির মধ্যে, যদি বিশেষ অবগতির মধ্যে থাকে, তাহলে তাকেই প্রমাণ করতে হবে। when any fact is especially within the knowledge of any person, the burden of proving fact is upon him. এটার উদাহরণ মনে রাখবেন, ট্রেনের উদাহরণ। ট্রেনে যখন টিটি টিকিট যখন চেক করতেছে, তখন উনি আরিফ সাহেবরে বললো যে টিকিট দেখান। আরিফ সাহেব টিকিট পকেটে হাত দিয়ে দেখে যে নাই। আরিফ সাহেব বলতেছে যে টিকিট তো আমার কাছেই ছিল, কিন্তু ওই মুহূর্তে দেখাইতে পারতেছে না। তাহলে টিকিট যে উনার কাছেই ছিল, এই বিশেষ অবগতির মধ্যে ছিল, এটা কাকেই প্রমাণ করতে হবে? আরিফ সাহেবকে। টিকিট যে উনার কাছেই ছিল তা আরিফ সাহেবকেই প্রমাণ করতে হবে। এটাই বলছে কত ধারায়? 106 ধারায়। 106 ধারায় আর একটা কথা, যে স্বামী বা স্ত্রী যদি মারা যায়,
স্বামী বা স্ত্রী মারা গেলে, ধরেন স্ত্রী মারা গেছে, তাহলে স্বামীকে দেখাইতে হবে যে স্ত্রী কিভাবে মারা গেল। নর্মালি এমনি অন্যান্য ক্ষেত্রে কিন্তু আহ, যে মামলা করবে তাকেই প্রমাণ করতে হবে, আসামিকে কিন্তু প্রমাণ করা লাগবে না। কিন্তু এই জায়গায় যদি স্বামীকে আসামি করা হয় তাহলে এই বিষয়ে প্রমাণ করবে কে? এই স্বামী কিভাবে মারা গেল, সরি স্ত্রী কিভাবে মারা গেল, বা স্বামী যদি মারা যায় তাহলে আবার এটা প্রমাণ করবে কে? স্ত্রী। তাহলে দেখেন, স্ত্রী হত্যা মামলা সাধারণত মামলা দায়েরকারী পক্ষ তথা রাষ্ট্রপক্ষ আন্ডারলাইন করবেন বা অভিযোগকারী প্রমাণ করবে যে অভিযুক্ত হত্যাটি করেছে, অর্থাৎ যিনি মামলা দায়ের করেছেন তিনি প্রমাণ করবে যে অমুক এই অপরাধটা করেছে। অভিযুক্ত যে হত্যা করেনি সেটা প্রমাণের কোনো বাধ্যবাধকতা আসামির উপর বর্তায় না, বা কি প্রেক্ষাপটে কোনো ব্যক্তি মারা গেল সেটা ব্যাখ্যা করার কোনো বাধ্যবাধকতা আসামির নেই। এই নিয়মের ব্যতিক্রম হলো আন্ডারলাইন করেন স্ত্রী হত্যা মামলা বা স্বামী হত্যা মামলা। স্ত্রী হত্যা মামলা বা স্বামী হত্যা মামলা, স্ত্রী হত্যা মামলায় গোল দিবেন স্বামীকে ব্যাখ্যা করতে হয় যে কিভাবে স্ত্রী মারা গেল। স্ত্রী হত্যা মামলায় কার ব্যাখ্যা করতে হবে? স্বামীকে, যে কিভাবে স্ত্রী মারা গেল। আবার স্বামী হত্যা মামলায় স্ত্রীর বাধ্যবাধকতা থাকে কিভাবে তার স্ত্রী মারা গেল সেটা ব্যাখ্যা করা। কারণ কিভাবে কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী মারা গেল সেটা স্বামী বা স্ত্রীর বিশেষ অবগতির মধ্যে থাকে, বিশেষ অবগতির মধ্যে থাকে, সেহেতু বিষয়টি ব্যাখ্যা করার বাধ্যবাধকতা তাদের থাকে। তাহলে আমি স্বামী স্ত্রীর হত্যা মামলার কথা যদি আসে মনে রাখবো কত দ্বারা? 106 দ্বারা। আর বিশেষ করে যে উদাহরণটা মনে রাখবো সেটা হলো বিগত বছরের প্রশ্ন 1 নাম্বার। দেখেন, বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে এক্স অভিযুক্ত হয়। কে অভিযুক্ত হয়েছে? এক্স। এক্স এর টিকিট ছিল, বিষয়টি প্রমাণের দায়িত্ব কার? এক্স এর উপরই বর্তাবে। তো সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা দেখেন, যে অভিযুক্ত ব্যক্তির মামলাটি ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা কত দাঁড়ায়? 105। 105 ব্যতিক্রম হলে 105। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, অপরাধ সংজ্ঞায়িত করে এমন কোন আইনে উল্লিখিত বিশেষ ব্যতিক্রম প্রমাণের দায়ভার। বিষয়টা হচ্ছে শুধু যে ব্যতিক্রম দণ্ডবিধিতে আছে তা তো না, অন্যান্য আইনেও অপরাধ সংক্রান্ত আইনে ব্যতিক্রম থাকতে পারে। তো ব্যতিক্রম যেই দাবি করে না কেন, যে দাবি করবে আসামিকেই তা প্রমাণ করতে হবে। 6 নাম্বার প্রশ্নটা দেখেন, 6 নাম্বার প্রশ্নটা ভাই, যে দণ্ডবিধির 302 ধারার মামলায় আসামি দাবি করে যে আসামির কার্য 300 ধারায় উল্লিখিত বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির সাক্ষ্য আইনের কত ধারার বিধান? কত ধারায়? 105। আচ্ছা, তো এগুলা মোটামুটি একই রকম, সব পড়ে ফেলবেন। এই জায়গায় যে প্রশ্ন টশ্ন আছে সব পারা যাবে ইনশাল্লাহ। আর 10 নাম্বার প্রশ্নটা দেখেন, যে সাক্ষ্য আইনের 105 ধারা প্রযোজ্য হয় কোন কোন মামলায়? ফৌজদারি মামলায়। 11 নাম্বার দেখেন, যখন কোনো বিষয় কোনো বিশেষ ব্যক্তির গোল দেবেন অবগতির মধ্যে থাকে, অবগতি, তখন সেই বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপরই বর্তায়। কত ধারায়? 106। 12 নাম্বার দেখবেন, 12 নাম্বার, এ তার স্ত্রী বি কে হত্যার জন্য অভিযুক্ত। বি কে কিভাবে মৃত্যুবরণ করেছে তার প্রমাণের বাধ্যবাধকতা আছে কার? এর। এই জায়গায় নর্মালি কেউ মারা গেলে যে মামলা করবে তারই প্রমাণ করতে হবে, আসামির কিন্তু প্রমাণ করা লাগে না। বাট এর একটা ব্যতিক্রম হচ্ছে কি, স্ত্রী বা স্বামী হত্যা মামলা। 13 নম্বর দেখেন, বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে এক্স অভিযুক্ত হয়, এক্স এর নিকট যে টিকিট ছিল তা এক্স এর উপরই বর্তায়। এবার আমরা চলে আসি মৃত বা জীবিত প্রমাণের দায়ভার। মৃত বা জীবিত প্রমাণের দায়ভার, শুনেন, মৃত বা জীবিত প্রমাণের দায়ভার আলোচনা করছে 107 আর 108। একটু বুঝেন তারপর আমরা বইতে যাব। 107 ধারায় বলছে যে কোন ব্যক্তি যদি 30 বছর যাবৎ জীবিত থাকে, যে 30 বছর যাবৎ জীবিত থাকে, যদি কেউ এসে বলে যে ওই ব্যক্তি মারা, ওই ব্যক্তি মৃত, তাহলে মৃত প্রমাণের দায়ভার তার উপরই বর্তাবে। একটু বুঝেন, আবার বলি, ধরেন টিপজল 30 বছর ধরে জীবিত আছে, এখন মিশা সওদাগর এসে বলতেছে যে ডিপজল মৃত, তাহলে এই যে ডিপজল 30 বছর ধরে বেঁচে আছে, মিশা সওদাগর দাবি করতেছে যে মৃত, তাহলে এই মৃত প্রমাণের দায়ভার কার?
এই শুনেন শুনেন, যে মৃত বলে দাবি করছে তাকেই প্রমাণ করতে হবে। যে মৃত বলে দাবি করছে তাকেই প্রমাণ করতে হবে। কত দ্বারাই? 107 দ্বারাই। তাহলে 107 দ্বারাই কি আছে? মৃত প্রমাণের দায়ভার। মৃত প্রমাণের দায়ভার। একটু বুঝেন, এই আবার শুনেন, কনফিউজ হবেন না। আমি 107 মনে রাখবো, জীবিত আছে কতদিন? 30 দিন, 30 বছর। একটু শুনেন, এই শুনেন আবার, যে ব্যক্তি 30 বছর ধরে জীবিত আছে আদালত তারে অনুমান করবে সে জীবিত। আর যে মৃত বলে দাবি করতেছে মৃত প্রমাণের দায়ভার তার উপরে বর্তাবে। তাহলে 107-এ দুইটা জিনিস আছে। এক হলো জীবিত অনুমান, জীবিত অনুমান সমান সমান হচ্ছে মৃত প্রমাণের দায়ভার। জীবিত অনুমান সমান সমান মৃত প্রমাণের দায়ভার। তাহলে 107-এ বলতেছে, আবার দেখেন, যে ব্যক্তি 30 বছর ধরে জীবিত আছে তাকে জীবিত অনুমান করবে কে? আদালত। আর যে এসে মৃত বলে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। তাহলে যদি আপনাকে বলে যে জীবিত অনুমান কত ধারায় আছে? 107। যদি আপনাকে বলে মৃত প্রমাণের দায়ভার কত ধারায় আছে? 107। জীবিত অনুমান সমান সমান মৃত প্রমাণের দায়ভার সমান সমান 107 দ্বারা। বুঝতে পারছেন? এবার 108-এ আসেন। 108, 108-এ বলতেছে যে যদি কোনো ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ থাকে। কয় বছর? অ্যাটলিস্ট 7 ইয়ার্স, মানে সর্বনিম্ন কতদিন? 7 বছর। তাহলে আদালত তারে অনুমান করবে সে হলো মৃত। 107-এ যদি জীবিত অনুমান হয়, 108-এ কি? মৃত অনুমান। কতদিন ধরে নিখোঁজ থাকলে মৃত অনুমান করবে? 7 বছর। যে এসে বলবে যে সে জীবিত তাকে জীবিত প্রমাণের দায়ভার তাকে তার উপরই বর্তাবে। তাহলে 108-এ মৃত অনুমান সমান সমান জীবিত প্রমাণের দায়ভার সমান সমান 108। আবার বলি শুনেন, 107 দ্বারাই বলতেছে যে ব্যক্তি 30 বছর ধরে বেঁচে আছে তাকে আদালত জীবিত অনুমান করবে। আর যে এসে বলবে সে মৃত, মৃত প্রমাণের দায়ভার তার উপরই বর্তাবে। কত দ্বারা? 108 দ্বারা। তার মানে 107 দ্বারা, সরি, 107 দ্বারাই হলো জীবিত অনুমান সমান সমান মৃত প্রমাণের দায়ভার সমান সমান 107 দ্বারা। 108-এ বলতেছে যে যদি কোনো ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ থাকে আদালত অনুমান করবে সে হচ্ছে মৃত। যে এসে বলবে যে সে জীবিত তাহলে তাকেই তা প্রমাণ করতে হবে। অর্থাৎ 108-এ হচ্ছে মৃত অনুমান সমান সমান জীবিত প্রমাণের দায়ভার সমান সমান কত ধারা? 108। এখন ধরেন অনেক ক্ষেত্রে এরকম হয় যে এক ব্যক্তির ছেলে, ধরেন তার 4-5 ছেলে মেয়ে, তো ছেলে একজন সে দীর্ঘদিন যাবত নিখোঁজ, বিদেশে গেছে আর আসে না, কোনো খোঁজ খবর নাই, বা কোথায় আছে কেউ জানে না। তাহলে সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই 7 বছর পরে গিয়ে, তো তার বাবাও নাই, তো 7 বছর পরে গিয়ে যেহেতু 5 ভাই বোন একজনকে পাওয়া যাচ্ছে না, 4 ভাই বোন ধরেন বাটোয়ারা করতে পারে, সম্পত্তি বাটোয়ারা করতে পারে কি ভেবে নিয়ে? যে মারা গেছে, বাট তাকে এই ক্ষেত্রে নিখোঁজ থাকতে হবে কত বছর? 7 বছর। বুঝতে পারছেন? তো এই হচ্ছে কাহিনী। তো আমরা একটু পরে 107-এ চলে আসি। দেখেন 107, 107 মৃত প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ অফ ডেথ। আন্ডারলাইন করেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মৃত প্রমাণের দায়ভার বা বার্ডেন অফ প্রুফ অফ ডেথ কত কত ধারায়? 107 ধারায়। বিগত গোল দিবেন 30 বছরের মধ্যে যে লোক গোল দিবেন জীবিত ছিল সে লোককে আন্ডারলাইন করবেন। মৃত বলে দাবি করে, যে মৃত বলে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি মৃত। অর্থাৎ 107 ধারায় বিগত 30 বছর যাবৎ জীবিত ব্যক্তিকে আদালত আন্ডারলাইন করেন জীবিত বলে অনুমান করতে বাধ্য। মাসুদ 30 বছর ধরে জীবিত, হঠাৎ করে একজন এসে বলতেছে মাসুদ মারা গেছে, তাহলে আদালত অনুমান করবে মাসুদ হচ্ছে জীবিত। যে দাবি করবে যে মাসুদ মারা গেছে তাকেই প্রমাণ করতে হবে যে মাসুদ মারা গেছে। এই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন যে ব্যক্তি মৃত বলে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি মৃত। অপরদিকে জীবিত প্রমাণের দায়ভার যদি আমরা দেখি, যে জীবিত প্রমাণের দায়ভার বার্ডেন অফ প্রুফ অফ অ্যালাইভ, বার্ডেন অফ প্রুফ অফ অ্যালাইভ। যে ব্যক্তি, আন্ডারলাইন করবেন, 7 বছর যাবত কোনো সংবাদ পাওয়া যায় নাই, 7 বছর ধরে কোনো সংবাদ পাওয়া যায় নাই, সে জীবিত আছে, তার প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর বর্তায় যে দাবি করেছে উক্ত ব্যক্তি
জীবিত। অর্থাৎ 108 ধারা অনুযায়ী 7 বছর যাবত খবর পাওয়া যায় না এমন ব্যক্তিকে আদালত মৃত অনুমান করতে বাধ্য। এই ক্ষেত্রে যে ব্যক্তি দাবি করে যে উক্ত ব্যক্তি জীবিত আছে তা তাকেই প্রমাণ করতে হবে যে সেই ব্যক্তি জীবিত আছে। তাহলে একটা কথায় জায়গা একটু লেখেন, আপনারা একটু লেখেন যে জীবিত অনুমান সমান সমান মৃত প্রমাণের দায়ভার সমান সমান 107 ধারা। লেখেন জীবিত অনুমান সমান মৃত প্রমাণের দায়ভার সমান 107 ধারা। আবার বলি, জীবিত অনুমান সমান মৃত প্রমাণের দায়ভার সমান সমান 107 ধারা। নিচে লেখেন মৃত অনুমান সমান সমান জীবিত প্রমাণের দায়ভার সমান সমান 108 ধারা। 108 ধারা। আমরা একটু সংক্ষেপে তুলনা এখানে যদি চলে আসি, 107 ধারায় আর 108 তুলনা যদি করি, যে 107 ধারায় হচ্ছে জীবিত অনুমান করবে, 108 ধারা হলো মৃত অনুমান করবে। 107 ধারা হলো মৃত প্রমাণের দায়ভার, 108 ধারা হলো জীবিত প্রমাণের দায়ভার। 107 ধারায় কত বছর জীবিত থাকলে 30 বছর, 108 ধারায় কত বছর নিখোঁজ থাকলে 7 বছর। এটা মনে রাখলেই হবে। উদাহরণ দেখেন, উদাহরণ, বিগত 18 থেকে 20 বছর যাবত আকরামের কোনো খবর পাওয়া যায় নাই। আকরামের সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টনের জন্য উত্তরাধিকারীরা মকদ্দমা দায়ের করে। দেখুন, মুসলিম আইন অনুযায়ী শুধুমাত্র মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করা যায়। তাই এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে আকরাম মৃত। যেহেতু 18 থেকে 20 বছর আকরামের কোনো খবর পাওয়া যায়নি, তাই 108 ধারা অনুযায়ী আদালত অনুমান করতে পারে যে আকরাম হচ্ছে মৃত। এই ক্ষেত্রে বিরোধী পক্ষ যেমন বদরুল দাবি করে যে আকরাম জীবিত, তাহলে বদরুলকেই প্রমাণ করতে হবে যে আকরাম জীবিত। বিগত বছর প্রশ্ন দেখেন, একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে। জীবিত অনুমান কত দাঁড়ায়? 108। আর ওই ব্যক্তির সংবাদ পাওয়া যায় না কতদিন? 7 বছর। একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে যদি ওই ব্যক্তির কোনো সংবাদ পাওয়া না যায় কত বছর? 7 বছর। আর যদি এইভাবে প্রশ্ন আসে যে একজন ব্যক্তি মৃত বলে আদালত অনুমান করতে পারে, সরি জীবিত বলে, যদি এইভাবে তা বিরতির পরে আমরা পড়া শুরু করি। দেখেন 2 নম্বর প্রশ্নটা দেখি। সাক্ষ্য আইনের ড্যাশ ধারা মৃত অনুমান 7 বছর নিখোঁজ থাকলেই তো মৃত অনুমান করে। তাহলে মৃত অনুমান আছে কত ধারায়? 108। আর জীবিত প্রমাণ, যে দাবি করে যে সে জীবিত তা তাকেই প্রমাণ করতে হবে। তাহলে এটা আছে কত ধারায়? 108 ধারায়। আর জীবিত অনুমান হচ্ছে 107-এ। জি। 4 নাম্বার প্রশ্নটা দেখেন যে সাক্ষ্য আইনের 108 ধারায় আদালত নিম্নলিখিত কোন ধরনের অনুমান করতে পারে? কোন অনুমান? মৃত অনুমান। যদি বলে 107 ধারায় কি অনুমান করবে? জীবিত অনুমান। তো 7 নাম্বার প্রশ্নটা দেখেন, বিগত 1.5 বছরের মধ্যে যে লোক জীবিত ছিল সে লোককে মৃত বলে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে সে মৃত। কয় বছর জীবিত ছিল? 30 বছর। আর 8 নাম্বার যদি দেখেন যে বিগত 1.5 বছর যাবত কোনো যার সংবাদ পাওয়া যায় নাই, কয় বছর? 7 বছর যাবত। মোটামুটি এগুলা একই ধরনের, এগুলা সব পেরে যাবেন ইনশাল্লাহ। তো 14 নাম্বার প্রশ্নটা দেখেন। 14 নাম্বার প্রশ্নটা এটা হলো 108 পর্যন্ত। 14 নাম্বার প্রশ্ন হলো 109 ধারা। 109 ধারা 14 নাম্বার দেখেন, অংশীদার গণের মধ্যে যে অংশীদারমূলক সম্পর্ক বিদ্যমান, তখন যে লোক দাবি করে যে উপরোক্ত লোকদের মধ্যে অনুরূপ সম্পর্ক নাই অথবা অনুরূপ সম্পর্ক অবসান হয়েছে, তা প্রমাণের দায়িত্ব এমন সম্পর্ক নেই বলে যে দাবি করে সে। একটু ব্যাখ্যাটা দেখেন, তারপর আমি ব্যাখ্যা করবো। ব্যাখ্যাটা পড়েই দেখেন যে যখন প্রশ্ন হলো অংশীদারদের মধ্যে, গোল দিবেন জমিদার ও প্রজা, জমিদার ও প্রজা, গোল দিবেন মালিক ও প্রতিনিধি মধ্যে বিদ্যমান সম্পর্ক আছে কিনা, তখন যে দাবি করে এমন সম্পর্ক নাই বা এমন সম্পর্কের অবসান হয়েছে, তখন তাকেই প্রমাণ করতে হবে উক্ত ব্যক্তিদের মধ্যে অনুরূপ সম্পর্ক নাই। ধারা 109, গোল দিয়ে 3টে স্টার দেন। পান নাই?
জমিদার আর প্রজার মধ্যে, জমিদার যদি বলে যে ও আমার প্রজা, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক যে নাই, যে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে। যদি প্রজা দাবি করে, কাকে প্রমাণ করতে হবে? প্রজা। মালিক প্রতিনিধিদের মধ্যে যে দাবি করবে সম্পর্ক নাই, তাকেই প্রমাণ করতে হবে। কতটা? 109। বা পরীক্ষায় যদি এইভাবে প্রশ্ন আসে যে অংশীদারদের মধ্যে কোনো সম্পর্ক যে বিদ্যমান নেই, এটা যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। কত দ্বারা? 109। 109 শেষ। 15 নম্বর প্রশ্নটা দেখেন। সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় বল দিবেন মালিকানা প্রমাণের দায়িত্ব সম্পর্কে আলোচনা করছে। কত ধারে বলছে? 110 ধারায়। 110 কত বলে? মালিকানা প্রমাণ। মালিকানা প্রমাণ। 16 নম্বরের প্রশ্নটা দেখেন, তারপরে বুঝবো। একটি জমির দখলে আছে, করিম একটি জমির দখলে আছে। কবির দাবি করে যে করিম উক্ত জমির মালিক না। এখানে করিম যে ওই জমির মালিক না, তার প্রমাণের দায়িত্ব কার? যে দাবি করবে তার। অর্থাৎ যে মালিকানা অস্বীকার করবে। মাসুদ একটা জমিতে আছে, হাফিজ বলতেছে যে মাসুদ জমির মালিক না, এটা প্রমাণ করবে কে? যে দাবি করছে সে। যে দখলে আছে, যে মালিক হিসেবে আছে, তার কিছু প্রমাণ করা লাগবে না। ব্যাখ্যা দেখেন। যে ব্যক্তির দখলে কিছু বলে দেখানো আছে, সেই ব্যক্তি উক্ত জিনিসের মালিক কিনা এই প্রশ্ন উঠলে দখলকারী ব্যক্তি যে মালিক না, তা প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর বর্তায় যে ব্যক্তি দাবি করে যে দখলকারী ব্যক্তি সেই জিনিসের মালিক না। যেহেতু খ দাবি করে যে ক উক্ত জমির মালিক না, তাই প্রমাণের দায়িত্ব ক্ষয়ের উপর বর্তায়। ধারা কত? 110। তাহলে আমি 109 পড়লাম যে অংশীদার গণের মধ্যে যে সম্পর্ক নেই, এটা যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। 109। বুঝেন কিনা? জমিদার প্রজা আর মালিক কি? প্রতিনিধি। আর 110-এ বলতেছে যে যে মালিকানা অস্বীকার করবে তাকেই প্রমাণ করতে হবে। এই জিনিসগুলো আমার এইভাবে কেন মনে রাখতে হবে? গতবারের আগের বার, মানে এবার যারা লিখিত পরীক্ষা দিয়েছে তার আগের বার পরীক্ষা আসছে যে প্রমাণের দায়ভার কি, প্রমাণের দায়ভার সংক্রান্ত বিধান উদাহরণস্বরূপ আলোচনা করুন। তাহলে আপনাকে 101 থেকে 112 পর্যন্ত আলোচনা করতে হবে এবং নিজের ভাষায় করবেন। 101-এ বলবেন যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, উদাহরণ দিয়ে দিবেন। 102-এ বলবেন যে কোনো মামলায় যদি উভয় পক্ষই আহ চুপ থাকে, সাক্ষ্য যদি কেউই না দেয়, যে পরাজিত হবে প্রমাণের দায়ভার তার উপর। 103-এ বলবেন যে যদি কোনো তথ্য প্রমাণের জন্য কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে, ও অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হবে, উদাহরণ দিয়ে দিবেন, বিলি অফ এলিবি। 104-এ বলতেছে যদি কোনো বিষয়ের গ্রহণযোগ্যতা প্রাসঙ্গিকতা অন্য কোনো তথ্যের উপর নির্ভর করে, তাকেই প্রমাণ করতে হবে। 104 ওই যে দলিল হারাই গেছে অথবা বার্ডেন অফ প্রুফ। 100 প্রমাণ বলবেন। 105 বলবেন যে বিশেষ ব্যতিক্রম যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। তো 105টা স্পেশালি কার ক্ষেত্রে প্রযোজ্য? ফৌজদারি। 106 বলবেন যদি কোনো বিষয় কোনো ব্যক্তির বিশেষ অবগতির মধ্যে থাকে, বিশেষ অবগতি তাকেই প্রমাণ করতে হবে। ট্রেনের উদাহরণ, ট্রেনের টিকিট। অথবা বলবেন যে একটা ব্যতিক্রম হচ্ছে স্বামী স্ত্রী হত্যা। 107-এ বলবেন যে যে ব্যক্তি 30 বছর ধরে জীবিত আছে, আদালত তাকে জীবিত অনুমান করবে। যে বলবে যে সে মৃত, মৃত্যু প্রমাণের দায়ভার তার। 108-এ বলবেন যে ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ, আদালত তাকে মৃত অনুমান করবে। যে বলবে যে জীবিত, জীবিত প্রমাণের দায়ভার তার। 109-এ বলবেন অংশীদারগণের সম্পর্কে যে অস্বীকার করবে তাকেই প্রমাণ করতে হবে। 110-এ বলবেন মালিকানা যে অস্বীকার করে তাকেই প্রমাণ করতে হবে। তাহলে 110 পর্যন্ত কিন্তু আমাদের শেষ। 17 নম্বর প্রশ্নটা দেখেন। যে সকল লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের গোল দিবেন সক্রিয় আস্থার, অ্যাক্টিভ কনফিডেন্স সম্পর্ক, সেক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণ সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় উল্লেখ করা হয়েছে। কত ধারায়? 111 ধারায়। আমরা একটু নিচে ফাঁকা জায়গা আছে, একটা জিনিস লেখেন, তারপরে 111 ধারাটা ব্যাখ্যা করব। লেখেন ডাক্তার রোগী, একটু লেখেন ডাক্তার রোগী। যারা অনলাইনে আছে তারা স্ক্রিনের লেখাটা দেখে লেখেন। ডাক্তার রোগী, কমা গুরু শিষ্য, ডাক্তার রোগী কমা গুরু শিষ্য কমা পীর মুরিদ কমা স্বামী স্ত্রী কমা পিতা পুত্র কমা আইনজীবী মক্কেলের মধ্যে, আইনজীবী মক্কেলের মধ্যে সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে,
সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে উক্ত সরল বিশ্বাস প্রমাণ করবে উক্ত সরল বিশ্বাস প্রমাণ করবে ডাক্তার, গুরু, পীর, স্বামী, পিতা বা আইনজীবী বা আইনজীবী বা আইন। একটু বুঝেন, এই আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের দেখি বলেন যে ওই যে বিধবা মহিলার জমি নিয়ে গেছে, আইনজীবী সাহেব বললো যে তোমার পাওনাদার পেয়ে যাবে না, তুমি জমি আমার নামে লিখে দাও। তখন বিধবা মহিলা চুক্তি রোধের মামলা করে, নাকি মনে আছে? 35 বিধবা শুনেই 22-এ চলে গেছেন সোলাটিয়াম এর উদাহরণে। কিন্তু ওই যে আইনজীবীতে নিয়ে গেছে, হ্যাঁ, আইনজীবী নিচে কততে? 35-এ। তাহলে কিছু কিছু সম্পর্ক আছে, যে সকল সম্পর্ক হলো সক্রিয় অস্থার সম্পর্ক, মানে একজন আর একজনের উপর প্রভাব বিস্তার করে। কেমনে দেখেন, পীর মুর্শিদ, পীর যা বলবে, দেখা গেলো পীর যদি বলে যে একেবারে ট্রেনের নিচে করতে হবে, মুরিদ তাই, একেবারে পীর মুরিদ তাই করতে রাজি। ডাক্তার, রোগী, ডাক্তার যা বলবে সাধারণত রোগী তো তাই শুনে। গুরু শিষ্য, গুরু শিষ্য। তারপরে আপনার আইনজীবী, মক্কেল। তো এই সকল ওনারা যদি কোনো মামলায় পক্ষ হয়, যে এক পক্ষ মামলার এক পক্ষ হচ্ছে আহ ডাক্তার আর এক পক্ষ হচ্ছে রোগী, বা মামলার এক পক্ষ হচ্ছে ধরেন মক্কেল আর এক পক্ষ হচ্ছে আইনজীবী, বা এক পক্ষ হল মুরিদ আর এক পক্ষ হচ্ছে পীর, তাহলে সরল বিশ্বাস সর্বদা কে প্রমাণ করবে? ডাক্তার, পীর, আইনজীবী, আহ, এরা। বুঝতে পারছেন? ওই যে যে বিধবা মহিলা বলল যে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আর উকিল সাহেব আমার জমি লিখে নিয়ে গেছে। তাহলে নর্মালি সরল বিশ্বাস দাবি করতেছে উনি, প্রমাণ করার কথা কার? ওনারই, বিধবা মহিলা। কিন্তু এই জায়গা প্রমাণ করবে কে? আইনজীবী। কেন করবে? কারণ ওনাদের দুইজনের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান? সক্রিয় আস্থা, সক্রিয় আস্থা। বুঝতে পারছেন? এটা তো ভালো মনে, কিন্তু আছে কি যে উকিল সাহেবের সাথে কথা, উকিল সাহেব বললো কি যে তুই জীবনও তুমি উদ্ধার করতে পারবি না, আমার মেয়েকে এই দিয়ে 18 নম্বর দেখেন, 18 নম্বর, শিক্ষা দেবে। 18 নম্বর দেখেন, মক্কেল কর্তৃক দায়েরকৃত মামলায় প্রশ্ন হলো সরল বিশ্বাসে মক্কেল কর্তৃক অ্যাটর্নিকে সম্পত্তি বিক্রয় করা হয়েছে কিনা। মানে মক্কেল সরল বিশ্বাসে অ্যাটর্নির কাছে সম্পত্তি বিক্রয় করছে কিনা, মামলাও করছে কে? মক্কেল। ওকে। এই বিক্রয়ের লেনদেনের ক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণের দায়ভার কার? নর্মালি অন্য কেউ যদি হতো তাহলে সরল বিশ্বাস আছে কিনা এটা প্রমাণ করা লাগতো যে মামলা করছে তার। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে কিসের সম্পর্ক বিদ্যমান? সক্রিয় আস্থার সম্পর্ক। তো এই ক্ষেত্রে ওই সক্রিয় আস্থা টের পাওয়া যায়, দুইজনের সম্পর্ক দেখলে টের পাওয়া যায়। তাহলে যার প্রভাব বিস্তার করার ক্ষমতা বেশি সেই প্রমাণ করবে। ব্যাখ্যা দেখেন, সরল বিশ্বাস প্রমাণের দায়ভার উক্ত ব্যক্তির উপর বর্তায় যে সরল বিশ্বাস দাবি করে বা সক্রিয় আস্থার অবস্থান করে। যেহেতু অ্যাটর্নির দাবি হলো মক্কেল সরল বিশ্বাসের লেনদেনটি করেছে, তাই তাকেই এটা প্রমাণ করতে হবে ধারা 111। এখানে আরেকটা জিনিস কল্পনা করেন, অ্যাটর্ন যেই দাবি করুক না কেন তার সরল বিশ্বাস, মানে সরল বিশ্বাস প্রশ্ন উঠলেই সবসময় দাবি করবে, মানে প্রমাণ করবে কে? প্রথম জন। তো 111 পর্যন্ত শেষ। আমরা চলে এসে 112 দেখেন, সন্তানের বৈধতা। ডিটারমাইনিং দ্য লেজিটিমেসি অফ চাইল্ড, সন্তানের বৈধতা। ধারা কত? 112। 112 কিন্তু কতদিনই আমরা পড়ছি, তারপরে একটু পড়ি দেখেন। বিবাহের সমান, বিবাহের সময় সন্তানের বিবাহের সময় জন্ম বৈধতার প্রমাণ দেখেন, সাক্ষ্য আইনের 112 দ্বারাই সন্তানের বৈধতা গোল দিবেন লেজিটিমেসি অফ চাইল্ড, লেজিটিমেসি অফ
লেজিটিমেসি শব্দের অর্থ হলো বৈধতা। অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে লেজিটিমেসি অফ চাইল্ড, এটা কত ধারায় আলোচনা করা হয়েছে? 112 ধারায়। কোন সন্তানের বৈধতার প্রশ্ন উঠলে তার নির্ধারণের সাক্ষ্যগত দিক 112 ধারায় উল্লেখ করা হয়েছে। 112 ধারায় আদালত কোন সন্তানকে বৈধ বলে অনুমান করবে যদি সন্তানটি, আন্ডারলাইন করবেন, পিতা মাতার গোল দিবেন বৈধ বিবাহ স্থির থাকাকালীন সময় জন্মগ্রহণ করে, অথবা বিবাহ বিচ্ছেদের গোল দিবেন 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে এবং উক্ত সময়ে তার মাতা অবিবাহিত। ধরেন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ধরে নিতে হবে ওটা বৈধ। ওটা কি? বৈধ। আর যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ তালাক সূত্রে হতে পারে, বিবাহ বিচ্ছেদ মৃত্যু সূত্রে হতে পারে, স্বামী মারা গেল অথবা তাদের দুজনের মধ্যে তালাক হয়ে গেছে, তো বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেটাও ওই স্বামীরই সন্তান বলে প্রমাণিত হবে, বৈধ বলে প্রমাণিত হবে। কিন্তু কথা আছে, এই সময়ে ওই স্ত্রীর কি থাকতে হবে? অবিবাহিত। ইংরেজিতে কিছু নাই, দেখা গেল যে তো আমি দেখছেন যে দেখেন, এই উপরে উল্লেখিত শর্তে কোনো সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তান যে তার পিতার বৈধ সন্তান, এটা তার চূড়ান্ত প্রমাণ হবে। আর কালকে আমরা পড়ছিলাম যে চূড়ান্ত প্রমাণ কিন্তু এটা খণ্ডনযোগ্য, তো এটা আর পড়লাম না। এটা গতদিনই পড়ছিলাম যে যদি প্রমাণ করা যায় যে হাজবেন্ড যদি প্রমাণ করে যে তার সাথে আমার কোনো ওই সময় কোনো সম্পর্ক ছিল না, তাহলে 112 ধারা কিন্তু চূড়ান্ত প্রমাণ, বাট অ্যাকচুয়ালি এটা কনক্লুসিভ প্রুফ, মানে কনক্লুসিভ প্রুফ বাট এটা রিবার্টেবল। এটা কি? খণ্ডনযোগ্য। এই যে দেখেন একেবারে লাস্টের লাইনটা পড়ি, ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে যে যে সময়ে প্রকৃতির স্বাভাবিক নিয়মে অনুযায়ী স্বামী উক্ত সন্তানের পিতা হতে পারত, অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে সময় স্ত্রী গর্ভধারণ হতে পারত উক্ত সময়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো যৌন সহবাসের সম্পর্ক ছিল না তা প্রমাণ করে। জেনে রাখা ভালো, 112 ধারায় আন্ডারলাইন করবেন, 112 ধারায় বিবাহ বলতে বৈধ বিবাহকে বোঝানো হয়েছে। বিবাহ হচ্ছে 3 প্রকার, একটা হলো বৈধ বিবাহ, অবৈধ বিবাহ, আর একটা হলো অনিয়মিত বিবাহ। অনিয়মিত বৈধ বিবাহ তো বোঝেন, নর্মালি যে বিয়েতে রক্তের কোনো সমস্যা নাই, তারপরে সাক্ষীরা আছে সবকিছু, এটা বৈধ। আর অনিয়মিত হচ্ছে যে যখন ইসলাম অনুযায়ী, যখন একজন ব্যক্তি 4টা বিয়ে করতে পারে, 5 নাম্বার যদি বিয়ে করে সেটা হলো অনিয়মিত, ইরেগুলার। আবার ওই 4 জনের মধ্যে প্রথম 4 জনের মধ্যে একজন যদি মারা যায় তাহলে লাস্টের জন আবার বৈধ হয়ে যাবে। অথবা যে বিয়েতে সাক্ষী ছিল না, যে বিয়েতে কি সাক্ষী ছিল না সেটাও অনিয়মিত বিবাহ। অথবা ইদ্যত পিরিয়ডের আগেই যদি বিয়ে করে, ইদ্যত চলাকালীন সময়, ইদ্যত চলাকালীন সময় মানে হচ্ছে যে একজন মহিলা যদি তার বিবাহ বিচ্ছেদ হয় তাহলে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, 10 দিনের মধ্যে সে বিবাহ করতে পারবে না। আর যদি স্বামী যদি এমনি তালাক সূত্রে বিবাহ বিচ্ছেদ হয় তাহলে 3 মাস 10 দিন, 3 মাস, ঠিক আছে? তাহলে 3 মাস, এই সময়ের মধ্যে সে বিবাহ করতে পারবে না, এটা বলে ইদ্যত টাইম বলে। তো ইদ্যত টাইমেও যদি বিবাহ করে সেটা অবৈধ না, সেটা হচ্ছে কি? অনিয়মিত। যাই হোক, এটা মুসলিম লতে চলে যাইতে হবে। আবার বিগত বছর প্রশ্নে আসি, অবৈধ ওই যে আকাশকে বাতাসকে সাক্ষী রেখে যে বিবাহ করছে। এই ফুল বাগানে দেখতে গোলাপ ফুল দিয়ে দেখেন, অবৈধ হচ্ছে যে শুনে, অবৈধ বিবাহ হচ্ছে ধরেন রক্তের সম্পর্কে যেটা আমাদের ইসলাম এলাও করে না, অবৈধ। অথবা কোন মুসলিম নারী যদি অন্য ধর্মের কোন পুরুষকে বিয়ে করে সেটা অবৈধ। কিন্তু মুসলিম পুরুষ যদি অন্য ধর্মের নারীকে বিয়ে করে সেটা অবৈধ না, সেটা হলো অনিয়মিত। বুঝতে পারছেন? এরকম অবৈধ। আসেন, আচ্ছা দেখেন, আচ্ছা 1 নাম্বার, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর তালাকপ্রাপ্ত স্ত্রী কতদিনের মধ্যে সন্তান প্রসব করলে, এই আকারটা কেটে দেন, প্রসব হবে, প্রসব করলে তা পূর্বের স্বামীর বৈধ সন্তান বলে গণ্য হবে? কতদিন?
কতদিন? 280। কোন ধর্মের ক্ষেত্রে? কোন ধর্মের ক্ষেত্রে? সকল ধর্ম। সকল ধর্ম দেখেন, সেলফ প্র্যাকটিস। সাক্ষ্য আইনের ড্যাশ দ্বারাই সন্তানের বৈধতার অনুমান, প্রিজাম্পশন অ্যাজ টু লেজিটিমেসি অফ চাইল্ড, কত দ্বারাই? 112। 3 নম্বর প্রশ্নটা দেখেন, বার্থ ডিউরিং ম্যারিজ মানে কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি। বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে এটা সন্তানের জন্মের বৈধতা, মানে বৈধ, ঠিক আছে? তো এই জায়গায় মোটামুটি যে প্রশ্ন আছে এগুলো পড়ে দিবেন, সব পারা যাবে ইনশাল্লাহ। একেবারে সব শেষে 9 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখেন, যে যে সন্তান তার পিতা মাতার মধ্যে বৈধ বিবাহ স্থির থাকাকালীন অবস্থায় বা পিতা মাতার বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে এবং উক্ত সময়ে তার মাতা অবিবাহিত থাকলে উক্ত সন্তান যে তার পিতার বৈধ সন্তান, এটি তার চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। বাট এটা কি রিবার্টেবল নাকি রিবার্টেবল? রিবার্টেবল। ধন্যবাদ। তাহলে এই যে যে আমরা বার্ডেন অফ প্রুফ করলাম, এটা 101 থেকে 112 নতুনদের মধ্যে যারা আছেন এটা কে বলতে পারবেন? আমি একবার বললাম যে 101 থেকে 112। জি, আর আর কে পারবেন বলেন? সাহস আছে? এই 100 আপনাদের একটা হোমওয়ার্ক দিই, আপনারা এই সোমবারে এই 101 থেকে 112 নিজের ভাষায় লিখে এনে আমাদের দেখাবেন উদাহরণ সহ। 101 লিখবেন, উদাহরণ দিবেন। 102 লিখবেন, উদাহরণ দিবেন আপনার ভাষায়, বই দেখে লিখেন না আবার কেউ। 103 লিখবেন, উদাহরণ দিবেন, সবাই লিখে দেখাবেন, ঠিক আছে? 101 থেকে 112 সবাই লিখবেন, সবাই উদাহরণ দিয়ে দিয়ে লিখবেন। এবং উদাহরণ দরকারই দুইটাই রেখে দিবেন, যে একটা সিভিল উদাহরণ, একটা ক্রিমিনাল। দেওয়ানি মামলার ক্ষেত্রে একটা, ফৌজদারি মামলার ক্ষেত্রে একটা। যারা অনলাইনে আছেন তাদের ক্ষেত্রেও বলি যে আপনারা 101 থেকে 112 লিখে দেখাবেন নিজের ভাষায় উদাহরণ সহ। আচ্ছা, ধন্যবাদ। আমরা 114 ধারাটা দেখি। ধারা 114, আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। কোর্ট মে প্রিজুম এক্সিস্টেন্স অফ সার্টেন ফ্যাক্ট। তার আগে দেখি একটু রুবেল সাহেব বলেন, গতদিন যে আমরা প্রিজাম্পশন পড়লাম, প্রিজাম্পশন কয় প্রকার? প্রিজাম্পশন প্রথমত 2 প্রকার। সাক্ষ্যের সাক্ষ্যের সাইডে 3 প্রকার। সাক্ষ্য আইনের 4 ধারাটাই বলেন, 3 প্রকার কি কি? মে প্রিজাম্পশন, মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। বলেন তো মে প্রিজুম কোন কোন ধারা রুবেল সাহেব? দেখে বলেন। দেখে বললে হবে? এই রুমা আপনি বলেন, মে প্রিজুম কত কত ধারা থেকে কত ধারা? একটু পরে দণ্ডবিধি পরীক্ষা আছে মাগরিবের পরে, আর সোমবারে আবার সাক্ষ্য আইনের ক্লাস টেস্ট আছে 3-4। তো সোমবার পড়ে আসবেন। ক্লাস টেস্ট হচ্ছে প্রথম দিন যতটুকু পড়ছেন তারপর থেকে পড়ে আসবেন। হ্যাঁ, ধারা তো বললামই যে প্রথম ক্লাস টেস্টে যা ছিল তারপর থেকে। প্রথম ক্লাস টেস্টে ছিল কত কত? 5 থেকে 13, আর 59 থেকে কত? 77। তাহলে এইটুক বাদে পড়ে আসবেন। আর ইয়া পড়বেন, আমি বলি 17 থেকে সবে তো সব পড়বেন, সব যা আছে তাই সব পড়বেন। ওই কটা বাদে সব পড়বেন। 101 থেকে 112 তো এবং ইয়া বলে নি, শোনেন ভাই, আজকে তো দণ্ডবিধি পরীক্ষা 1 থেকে 106 ধারা পর্যন্ত ছিল। নেক্সট দিন দণ্ডবিধি, নেক্সট শনিবারে 107 থেকে 298। নেক্সট শনিবার 107 থেকে 298 দণ্ডবিধি।
160 থেকে 298 ধারা পর্যন্ত। 98। আচ্ছা, তো আমি চেষ্টা করতেছি বিভিন্ন ভাবে, কিন্তু আপনারা চেষ্টা না করলে কিন্তু সফল হবেন না। ধারা 114 দেখেন, আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। ধারা 114, 114 ধারা থেকে একটা এমসিকিউ প্রশ্ন পাবেন। সো 114 ধারা যে, এই কথা বলেন না, দেখেন সাক্ষ্য আইনের 114 ধারায় ঘটনা সম্পর্কিত অনুমান বা প্রিজাম্পশন অফ ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা আন্ডারলাইন করবেন, খণ্ডনযোগ্য অনুমান বা রিভার্টেবল প্রিজাম্পশন। সাক্ষ্য আইনের 114 ধারায় গোল দিবেন 9টা ক্ষেত্রে আদালত অস্তিত্ব, আদালত 9টি ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। কয়টা ক্ষেত্রে? 9টা ক্ষেত্রে। এই 9টা ক্ষেত্রই আমাদের মনে রাখতে হবে, খুব বেশি কঠিন না, আমরা ব্যাখ্যা করে করে পড়লে ইনশাল্লাহ মনে থাকবে। দেখেন আমরা 114 ক যেটা সেটা দেখবো। আদালত অনুমান করতে পারে যে চুরির, গোল্ডেন, চুরি শব্দটা গোল্ডেন, চুরির অব্যবহিত পরই চোরাই মাল, আন্ডারলাইন করবেন, চোরাই মাল যে লোকের দখলে থাকে যদি তার দখলের কারণ ব্যাখ্যা করতে না পারে তবে সেই লোক চোর কিংবা চোরাই মাল জানা সত্ত্বেও সেটা গ্রহণ করেছে। ইংলিশটা দেখেন, দ্যাট এ ম্যান হু ইজ ইন পজেশন অফ, বলবেন স্টোলেন গুডস, এই শব্দটা বলবেন স্টোলেন গুডস। তাহলে পড়াটা আমি একটু ব্যাখ্যা করি। যদি যদি কারো কাছে কোনো জিনিস পাওয়া যায় এবং সেই জিনিসের ব্যাখ্যা যদি সে না দিতে পারে, যেটা একজনের কাছে একটা আইফোন আছে, জিজ্ঞেস করলে যে আইফোন কার, তার বলে সে দাবি করতে পারতেছে না, কোনো যৌক্তিক ব্যাখ্যা নাই, তাহলে আদালত অনুমান করবে যে এটা সে চুরি করেছে অথবা চোরাই মাল জানার পরে এটা গ্রহণ করেছে। তাহলে যদি কারো কাছে চুরির পরে যদি কারো কাছে কোনো জিনিস পাওয়া যায়, ধরেন আরিফ সাহেবের ফোন হারাই গেছে, আরিফ সাহেব থানায় গিয়ে অভিযোগ করছে, এখন ওই ফোনটা পুলিশ ট্র্যাকিং করে পাইছে ডিপজলের কাছে, ডিপজলে জিজ্ঞেস করলো যে এই ফোন তুমি পাইছো কোথায়, তাহলে সে কোনো সন্তোষজনক কোনো উত্তর দিতে পারে না। তাহলে কি অনুমান করা হবে? সে চুরি করেছে অথবা চোরাই মাল সে গ্রহণ করেছে, এটা অনুমান করবে, মে প্রিজিউম করবে। 114 কত? ক। এই ক আমার মনে রাখতে হবে। ক সমান সমান ক্যাপিটাল, ক সমান সমান স্মল লেটার এ, ক সমান সমান কি? এ। আচ্ছা, তারপরে 2 নাম্বার দেখেন, 2 নাম্বার আমরা পড়েছি, আন্ডারলাইন করবেন। সহযোগীর বিবৃতি, সহযোগী আসামি হবে। সহযোগী কি? আসামি। সহযোগীর পর একটা আসামি লেখেন। সহযোগীর বিবৃতি যদি না গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থিত, প্রয়োজনীয় তথ্য সহ সমর্থিত হয় তবে তা বিশ্বাসের অযোগ্য। দ্যাট অ্যাকমপ্লিশ শব্দটা গোল্ডেন, অ্যাকমপ্লিশ ইজ আনওয়ার্দি অফ ক্রেডিট। এখানে ইংলিশটা সরাসরি আসবে যে অ্যাকমপ্লিশ ইজ আনওয়ার্দি অফ ক্রেডিট আনলেস ইজ করবোরেটেড ইন ম্যাটেরিয়াল পার্টিকুলারস। তাহলে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি বিশ্বাসের অযোগ্য যদি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হয়। এটা 114 কত? খ। আর ইংরেজিতে বললে কত? বি, ব্র্যাকেটে বি, ব্র্যাকেটে স্মল লেটারে বি। ঠিক আছে, তাহলে প্রথমটা পেলাম চোরাই মাল, আর দ্বিতীয়টা পেলাম কি? সহযোগী আসামির বিবৃতি। গটা দেখেন, স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময়পত্র উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হয়েছে। এটা বলতেছে যে যদি আপনি কাউকে কোনো চেক দেন তাহলে ধরে নেওয়া হবে তার কাছ থেকে আপনি আসলেই কিছু টাকা পয়সা নিয়েছেন বা সে আপনার কাছে কিছু পায়, এই কারণে আপনি চেকটা তাকে দিয়েছেন। বুঝতে পারছেন? তাহলে আপনি আপনি গোয়া মনে রাখবো বিল অফ এক্সচেঞ্জ দিয়ে। এটা পৃষ্ঠাঙ্কন, পৃষ্ঠাঙ্কন ইংলিশে দেখেন বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ ধরেন ওয়ান টাইপ অফ চেক। তা আপনি যদি কাউকে চেক দেন ধরে নিবেন যে ওই চেকটা আপনি কোনো প্রতিদানের বিনিময়ে দিয়েছেন। তাহলে যদি আমাকে আসে যে চোরাই মাল 114 ক, দুষ্কর্মের সহযোগী 114 খ বা কত বি, এরপরে যদি আসে বিল অফ এক্সচেঞ্জ 114 কত? গ অথবা কি? গ, মানে সি, সরি গ। দেখেন গ, যে জিনিস বা জিনিসের অবস্থা, আন্ডারলাইন করেন, সাধারণত যে সময়ের পর আর বিদ্যমান থাকে না তদপেক্ষা সম লেখতে, লেখেন কম সময়ের মধ্যে, সময়ের জায়গা কম হবে, তদপেক্ষা কম, সম আছে না, তদপেক্ষা কম সময়ের মধ্যে
সেই জিনিস বা জিনিসের সেই অবস্থা বিদ্যমান বলে দেখা হয়ে থাকলে তা বিদ্যমান আছে। এইটুক পড়ে আর কিছুই বুঝবেন না, যে ঘুরে ফিরে মনে হয় যে খালি জিনিসের উপর দিয়ে গেল। যে জিনিস বা জিনিসের অবস্থা যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, তদপেক্ষা কম সময়ের মধ্যে সেই জিনিস বা জিনিসের অবস্থা বিদ্যমান বলে দেখা হয়ে থাকলে তা বিদ্যমান আছে। একটু বুঝেন, মানে কোন জিনিস পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত ধরে নিতে হবে এটা এর আগে ঠিকঠাক ছিল। মানে কি, রুবেল যদি 2014 সালে রুবেল প্রথম বিবাহ করে 2014 সালে, তার মানে ধরে নিতে হবে 14 সালের আগ পর্যন্ত সে কি ছিল, অবিবাহিত। বুঝেন কিনা, এটা তাই বোঝানো হয়েছে। বলে যে পদ্মা নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে 2024 সালে, তাহলে 24 সালের আগ পর্যন্ত পদ্মা নদীর গতিপথ কি ছিল, ঠিক ছিল। বুঝতে পারছেন? এই যে বললো যে জিনিস বা জিনিসের অবস্থা যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, তদপেক্ষা কম সময়ের মধ্যে সেই জিনিস বা জিনিসের সেই অবস্থা বিদ্যমান বলে দেখা হয়ে থাকলে তা বিদ্যমান। দ্যাট এ থিং গোল দিবেন স্টেট অফ থিংস, ইংলিশ যদি আসে গোল দিবেন স্টেট অফ থিংস। এবং আপনি বাংলায় বলতে পারেন যে পরিবর্তিত হওয়ার আগ পর্যন্ত কোন জিনিসের অবস্থা অপরিবর্তিত ছিল, সেটাই অনুমান করবে আদালত। 2019 সালে অমুক মৃত্যুবরণ করেন, তাহলে 19 সালের আগ পর্যন্ত তিনি কি ছিলেন, জীবিত ছিলেন, এটাই অনুমান করবে 114 কত হ বা স্মল লেটারে ব্র্যাকেটে ডি। ঠিক আছে, এখান থেকে সরাসরি প্রশ্ন আসে যে স্টিল গুডস, মানে চোরাই মাল, সরাসরি স্টোলেন গুডস, সরি। তারপরে তাহলে অ্যাকমপ্লিসের ইংলিশ লাইনটা দিয়ে দেয় কত, 114 বি। তারপরে আপনার বিল অফ এক্সচেঞ্জে দিয়ে দিল 114 সি। তারপরে স্টেট অফ থিংস 114 কত, ডি। উমো দেখেন, বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে, আন্ডারলাইন করেন। এবং বিচার বিষয়ক বলতেন, সরকারি কার্যাবলী বলতেন, ইংলিশটা দেন জুডিশিয়াল আর অফিসিয়াল অ্যাক্টস। ইংলিশটা বলতেন জুডিশিয়াল আর অফিসিয়াল অ্যাক্টস। জুডিশিয়াল আর অফিসিয়াল অ্যাক্টস 114 কত, উমো। উমোর পাশে লিখবেন কত, ই। তাহলে যদি বিচারকের কোনো বিষয় নিয়ে প্রশ্ন ওঠে যে বিচার ঠিকঠাক ভাবে করছে কিনা বা সরকারি কোনো দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন হয়েছে কিনা, তাহলে আদালত প্রাথমিকভাবে কি অনুমান করবে, ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে জুডিশিয়াল অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্মড, এটা আছে 114 উমো অথবা ই। কি ভাই, হ্যাঁ। আচ্ছা, দেখেন, দেখেন, নির্দিষ্ট ক্ষেত্রে সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে। সাধারণ রীতিনীতি গোল দেন, এবং এটা গোল দেবেন কমন কোর্স অফ বিজনেস। কমন কোর্স অফ বিজনেস, নির্দিষ্ট ক্ষেত্রে সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে, এটার অর্থ হলো, ধরেন প্রশ্ন উঠেছে যে ডাক্তারের অবহেলার কারণে রোগী মারা গেছে, আদালত প্রাথমিকভাবে অনুমান করবে কি, যে ডাক্তার ঠিকঠাক ভাবে অপারেশন করছে, সাধারণ রীতিনীতি সে মেনে চলেছে, সেই অনুযায়ী সে কাজটা করেছে। তাহলে নির্দিষ্ট যতক্ষণ পর্যন্ত না এটা কি করা হচ্ছে, খণ্ডন করা হচ্ছে, তার আগ পর্যন্ত সে মে প্রিজিউম করবে। তাহলে অর্ডিনারি কোর্স অফ বিজনেস এটা মনে রাখবেন কততে, চ। অর্ডিনারি কোর্স অফ, বা সরি কমন কোর্স অফ বিজনেস, কমন কোর্স অফ বিজনেস কত, চতে। তাহলে আমরা কতে পেলাম স্টোলেন গুডস, খতে পেলাম অ্যাকমপ্লিস, গতে পেলাম বিল অফ এক্সচেঞ্জ, ঘতে পেলাম স্টেট অফ থিংস, উমতে পেলাম জুডিশিয়াল আর অফিসিয়াল অ্যাক্ট, আর চতে পেলাম হচ্ছে কি, কমন কোর্স অফ বিজনেস। এবং আপনি যদি উদাহরণ সহ মনে না রাখেন, এগুলো মনে রাখা খুব কষ্টকর। এবং কিওয়ার্ড মনে রাখলে, মানে এক একটা শব্দ মনে রাখলে কিন্তু আপনার মনে পড়ে যায়। স্টোলেন গুডস, চোরাই মাল কি হবে বলে দিবেন, দুষ্কর্মের সহযোগী কি হবে মনে থাকলো, স দেখেন, স। কেসি বিমল সাহেব, বোঝা যাচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু হাঁটাহাঁটি করেন। দেখেন, যে সাক্ষ্য হাজির করা যেত কিন্তু হাজির করা হয় নাই, আন্ডারলাইন করেন, তা হাজির হলে যে লোক হাজির হতে দেয়নি তার বিপক্ষে যেত। এটা অনেকটা
ওই যে 89 ধারায় মনে আছে, 89 ধারায় বললাম যে যারে দলিল হাজির করতে বলছে সে যদি হাজির না করে ধরে নেওয়া হবে যে দলিল ঠিকঠাক ভাবে সম্পাদিত হয়েছে। তাই অনেকটা সেরকম, যে যারে বলছে যে তুমি সাক্ষ্য হাজির করো, সে সাক্ষ্য হাজির করে নাই, তার মানে ধরে নিবে কি সে যদি সাক্ষ্য হাজির করতো তাহলে এটা তার বিপক্ষে যেত, এই কারণে সে হাজির করে নাই। তা এটা হচ্ছে আপনার আহ এভিডেন্স, এভিডেন্স বলতেন, এভিডেন্স সাক্ষ্য হাজির করতো। এভিডেন্স কথা আসলেই আসবে এটা কততে, সতে। আর সর ইংরেজি কত আসে, জি। তাহলে যে পক্ষ সাক্ষ্য হাজির করতে পারতো সে যদি সাক্ষ্য হাজির না করে তাহলে ধরে নিবেন তার বিপক্ষে যেত। এটা বলা আছে কততে, সিতে অথবা সতে। জ দেখেন, জ কোন লোক আইনত যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর দিতে সে অস্বীকার করলে সেটার উত্তর সেই লোকের প্রতিকূলে যেত, সেটার উত্তর সেই লোকের প্রতিকূলে যেত। মানে যে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয় সেই প্রশ্নের উত্তর দিতে যদি অস্বীকার করে সেটার উত্তর সেই লোকের প্রতিকূলে যেত। মানে আমি একটা প্রশ্ন করলাম আরিফ সাহেব, আরিফ সাহেব উত্তর দিতে বাধ্য নয় এবং সে দেয়ও নাই, কিন্তু ধরে নিব যে যদি সে দিত, উত্তর দিত, তাহলে ওটা ওনার বিরুদ্ধে যেত, ওনার বিরুদ্ধে যেত। 342 তে, 342 তে ফৌজদারি মামলায় আদালত আসামিকে প্রশ্ন জিজ্ঞাসা করে, পরীক্ষা করতে পারে, যে কোনো পরীক্ষা। তো আদালত যদি কাউকে কোনো প্রশ্ন করে এবং সে যদি চুপ থাকে তাহলে ধরে নিবে কি যে যদি সে উত্তর দিত তাহলে এটা তার বিরুদ্ধে। তাহলে এটা আপনি মনে রাখবেন, অ্যান্সার এ কোশ্চেন বা রিফিউজেস টু অ্যান্সার এ কোশ্চেন, আন্ডারলাইন করে, রিফিউজেস টু অ্যান্সার এ কোশ্চেন। এটা কত, এইচ নাকি, এইচটা জ সমান সমান এইচ। তাহলে আমরা আরো একটা আছে সেটা একটু পরে বলবো, আগে মিলাই দেখেন। চোরাই মাল, ক, বা স্টোলেন গুডস। তারপরে দুষ্কর্মের সহযোগী কত, ক, অ্যাকমপ্লিস। বিল অফ এক্সচেঞ্জ, গ, বিল অফ এক্সচেঞ্জ গ। জিনিসের অবস্থা কত, ঘ, স্টেট অফ থিংস কত, ঘ। সরকারি বা জুডিশিয়াল কাজকর্ম ঠিকঠাক ভাবে সম্পাদিত হচ্ছে কত, উমা, উমা। তারপরে কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি, অর্ডিনারি বা কমন কোর্স অফ বিজনেস, চ, চ। তারপরে হলো যে সাক্ষ্য হাজির করতে পারতো, না করলে তার বিপক্ষে যেত, এটা কত, খ, এভিডেন্স। তারপরে জ পড়লাম যে যারে প্রশ্ন করছে সে যদি উত্তর না দেয় ধরে নিবে উত্তর দিলে তার বিপক্ষে যেত, রিফিউজেস টু অ্যান্সার এ কোশ্চেন, এটা কত, জ। সবশেষে দেখেন, যে দলিল দ্বারা একজনের নিকট আর একজনের দায় সৃষ্টি হয়, সেই দলিল যদি যার দায় সৃষ্টি হয় তার থাকে তবে দায়ের অবসান ঘটেছে। মানে এটার অর্থ কি, এটার অর্থ হলো যে আমি আরিফ সাহেবের কাছে একটা মোবাইল রেখে লিখিত দিলাম যে এই মোবাইল রাখলাম, আরিফ সাহেব আমাদের 40,000 টাকা দিতে, লিখা লেখা একটা দলিলে লেখা আছে যে যখন আমি 40,000 টাকা দিব এই মোবাইলটা আমার আরিফ সাহেব কি ফেরত দিয়ে দিবে। আমি 40,000 টাকা দিলাম, আরিফ সাহেব ওখানে লিখে দিল যে আমি 40,000 টাকা বুঝিয়ে দিলাম, এতদিন যে মোবাইলটা রাখছিলাম সেই মোবাইলটাকে ফেরত দেওয়া হলো। তাহলে এই কাগজটা যদি আমার থাকে তাহলে ধরে নেওয়া হবে কি আমার দায়ের কি হয়েছে, অবসান হয়েছে। এই যে দেখেন, যে দলিল দ্বারা একজনের নিকট আর একজনের দায় সৃষ্টি হয় সেই দলিল যার দায় সৃষ্টি হয় তার হাতে থাকে তবে তার দায়ের কি হয়েছে, অবসান হয়েছে। That when a document creating an obligation is in the hands of the obligator, underline করেন obligation has been discharged। obligation দিয়ে মনে রাখবেন কত, সব। আপনি ব্যাংকে বিল দিতে গেছেন, যখনই ওই বিলে ব্যাংকের সিগনেচার টিগনেচার থাকে ধরে নেওয়া হবে কি